হ্যালো স্টুডেন্ট, এবার থেকে আমাদের একটা লাইফ সায়েন্সের সিরিজ চলবে। তো লাইফ সায়েন্সে আমাদের কিছু ছোট ছোট জিনিস বাকি আছে। আমাকে বেশ কয়েকজন বলেছো যে তোমরা যে খনিজ পুষ্টি যেটা আছে এবং উদ্ভিদ পুষ্টি যেটা আছে সেটা নিয়ে ভিডিও বানাতে। অ্যাকচুয়ালি আমি ওই দুটো টপিককে একটুখানি বাদ দিয়ে রেখেছি, কারণ ওই দুটো টপিকে বোঝানোর জিনিস খুব কম আছে। জিনিসটা বেশিরভাগটা হচ্ছে মুখস্থের জিনিস, কিন্তু তোমরা যখন চাইছো আমি একটা ভিডিওটার বানিয়ে দেবো যেখানে মানে কিছু কিছু জিনিস একটু বলে দিলে তাহলে কি হয় যে পরীক্ষার সময় লিখতে হয়তো সুবিধা। তো সেটার একটা ছোট ভিডিও করে দেবো। জিনিসটা বেশি ভাবার কিছু নেই, খুব ইজি একটা টপিক ওটা, আর ওটা মানে সবটাই হচ্ছে মাথায় রাখার ব্যাপার। আর একটা টপিকেরও তোমরা মানে করেছো, রিকোয়েস্ট করেছো, সেটা হচ্ছে যে অঙ্গ যেটা আছে, বিভিন্ন অঙ্গ সমূহ। তো ওই টপিকগুলো আমি এখন করাচ্ছি কম এই কারণেই, কারণ ধরো তোমাদের যদি পরীক্ষা হয়ও, হবার যদি চান্সও থাকে, তাহলে যেটা করবে সেটা হচ্ছে নতুন যে চ্যাপ্টারগুলো, স্পেশালি তোমাদের যে জৈবনিক প্রক্রিয়া আছে, এই জিনিসটাকে ওরা স্কিপ করবে না। কারণ জৈবনিক প্রক্রিয়াটা এমন একটা টপিক, এটা নিয়ে এবার তুমি বায়োলজি নিয়ে ক্লাস টেনে তো না হয় এই জিনিসগুলো আর নেই, কিন্তু যখন 11-এ পড়বে কি 12-এ পড়বে কি ইভেন তারপরেও যদি কারোর বায়োলজি নিয়ে পড়ার ইচ্ছা থাকে, তো এই বেসিক যে জৈবনিক প্রক্রিয়া, এটা হচ্ছে একদম বেসিক ফাউন্ডেশন কোর্স। এর ওপর ভিত্তি করেই তোমার হচ্ছে যত তুমি এর মানে আরও গভীরে ঢুকবে, তুমি যদি শারীরবিদ্যা নিয়ে পড়ো, তুমি যদি এমনিও তুমি যদি জুলজি নিয়ে পড়ো যেটা প্রাণীবিদ্যা, সেসব পড়তে গেলে এগুলো হচ্ছে বেসিক তার জিনিস। তো জৈবনিক প্রক্রিয়া ওরা বাদ দেবে না। তাই তোমাদের মানে শুরুর দিকের ওই ফার্স্ট চ্যাপ্টার কোর্স এই সবের থেকেও যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার দাঁড়াবে, সেটা হচ্ছে এই জৈবনিক প্রক্রিয়া। এটাকে ওরা মিস করবে না, মানে অন্তত তোমাদের যদি পরীক্ষা নেয়ও। এবার পরীক্ষার কি হবে এটা খুব বলা হচ্ছে মানে চাপের, কারণ সমস্যা এখন চারিদিকে এমন, জানি না কবে মানে কত দূর অবধি জিনিসটা চলবে। আর যদি না স্কুল খোলে, ওরকম হঠাৎ করে হোল সিলেবাসের পরীক্ষা ওরা নিতে পারবে না, ঠিক আছে? তো চাপ নেওয়ার কিছু নেই। ওই জিনিসগুলো যদি মানে পরীক্ষা হয় কি আরও হবে, আমি ওগুলো মানে কখনো না কখনো ওটাকে আমি কভার করে দেবো। কিন্তু মেন যে টপিকগুলো আছে আমি আগে সেগুলোকে হচ্ছে শেষ করতে চাইছি। তো আজকের যে টপিক, সেই টপিকের নাম হচ্ছে সংবহন। জৈবনিক প্রক্রিয়ার মেন যে কটা টপিক থাকে তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যে টপিকটা সেটা হচ্ছে এই সংবহন। ইম্পর্ট্যান্ট আমাদের যে টপিকগুলো আছে অ্যাকচুয়ালি জৈবনিক প্রক্রিয়া থেকে, যেগুলোতে নাম্বার বেশি ক্যারি করে, প্রথম হচ্ছে সালোক সংশ্লেষ, তারপর হচ্ছে শ্বসন, তারপর হচ্ছে সংবহন, আর তারপরে হচ্ছে রেচন। পুষ্টিটা থেকেও হচ্ছে কোয়েশ্চেন আসে, পুষ্টিটাও কিন্তু মানে পুষ্টির থেকে মেনলি ব্যাপারটা হয় যে পুষ্টি থেকে শর্ট কোয়েশ্চেন বেশি আসে। এরকমভাবে তোমাকে বলবে না যে পুরো পুষ্টি পদ্ধতি বলো, তবে পুষ্টির মধ্যে থেকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে পুষ্টির যে ডাইজেস্টিভ যে সিস্টেমটা, ওটার ছবিটা আসে, পৌষ্টিকতন্ত্রের ছবিটা মাঝে মাঝে দিলেও দিতে পারে। তো যাকগে, তো সংবহন হচ্ছে আমাদের মানে পরের চ্যাপ্টার। যদিও আমার এই চ্যাপ্টারগুলোর ভেতরে কিছু ছোট ছোট জিনিস আমার এখনও বাকি আছে, যেমন পুষ্টির একটুখানি পরের পোর্শনটা বাকি আছে যেটা আমি পড়িয়ে দেবো, কিন্তু আজকে আমি সংবহনটাই শুরু করতে চাইছি। তো তাহলে শুরু করা যাক একদম কথা না বাড়িয়ে। তো সংবহন জিনিসটা কি? তো সংবহন কথাটার মধ্যেই আছে যে কোনো একটা জিনিস বাহিত হবে, মানে সঙ্গে নিয়ে সেটাকে বাহিত হবে। তো কী জিনিস বাহিত হয়? তো সোজা কথায় আমরা যে খাবার খাচ্ছি, আমরা পুষ্টি যে চ্যাপ্টারটা পড়ছিলাম, তো পুষ্টির মধ্যে অ্যাকচুয়ালি হয়টা কি, যে তুমি যে খাবার খাচ্ছ, তুমি ধরো ভাত খেলে, রুটি খেলে, সেগুলো অনেক সরল খাদ্যে সেটা ভাঙলো, সেখান থেকে তোমার আইদার তোমার শর্করা হলো, তোমার প্রোটিন হলো, ফ্যাট হলো। তো সেই সব জিনিসগুলো মানে একদম জৈব যে অণুগুলো, সেই অণুগুলোই কি হলো, এবার প্রত্যেকটা কলা কোষের মধ্যে আমার ছড়িয়ে পড়তে হবে। তো প্রত্যেকটা কলা কোষে ওইগুলো যে বাহিত হয়ে যাচ্ছে, সেই প্রসেসটাই হচ্ছে সংবহন। এবার শুধু কি খাবার দাবারই যায় সেরকম নয়, তোমার কোষের ভেতরে এবার কি হচ্ছে, কোষের ভেতরের আলাদা আলাদা তোমার হচ্ছে প্রসেস আছে বিভিন্ন রকম। কোষের ধরো মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে কি করে, ও শ্বসনে সাহায্য করে। তো কোষের মধ্যে বিভিন্ন রকম কাজ হতে হতে রেচন, কোষীয় রেচন হতে হতে যে বজ্র পদার্থগুলো থাকে, যে জিনিসগুলো আর
কোনো তার হচ্ছে ইউটিলাইজ নেই, যার ওগুলোর আর কোনো মানে কোনো ব্যবহারে লাগবে না, সেই জিনিসগুলো কী হবে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের শরীর থেকে বাইরে বের করে দিতে হবে। কারণ শরীরে যদি সব জমা হতে থাকে তাহলে মানে টক্সিক জিনিস যদি আমাদের শরীরে জমা হতে থাকে তাহলে কিছুদিন পরে আমাদের শরীরই খারাপ হবে। তো সেই জিনিসগুলোকে শরীর থেকে বাইরে বার করে দিতেও কি হচ্ছে আমার সংবহনের কাজে লাগবে। মানে আমাকে কোনো জিনিস মানে বহন করে ওটাকে একটা অঙ্গের মধ্যে নিয়ে যেতে হবে। আমরা জানি যে আমাদের বৃক্ক যেটা, সেটা হচ্ছে রেচন কার্যে হেল্প করে, মানে আমাদের শরীরের মধ্যে যে দূষিত পদার্থ সেগুলোকে বাইরে বার করে দিতে সাহায্য করে। তো ওই নির্দিষ্ট রেচন অঙ্গের মধ্যে হচ্ছে সংবহন পদ্ধতিতে ওই দূষিত পদার্থগুলো গিয়ে পৌঁছচ্ছে। তো সংবহনের মেন যেটা হচ্ছে কাজ, সেটা হচ্ছে দুটো মেন কাজ হয়। একটা হচ্ছে যে আমাদের যে খাদ্য রস, যেরকম তোর হচ্ছে তোমার শর্করা, প্রোটিন, ফ্যাট, খনিজ পদার্থ, ভিটামিন বলো, হরমোন বলো, ইভেন জল, এগুলো কি হয় আমাদের শরীরের মধ্যে যে পথে প্রবাহিত হয় এবং কি হচ্ছে কোষের মধ্যে যে বিপাকজাত পদার্থগুলো হয় সেগুলো মানে যেগুলো তোমার হচ্ছে বজ্র পদার্থ, সেগুলো তোমার যে নির্দিষ্ট পথে হচ্ছে অপসারিত হয়, সেই পুরো প্রসেসটাকে তোমার বলছে হচ্ছে সংবহন। তাহলে সংবহনে দুটো জিনিস হচ্ছে হয়, কোথা থেকে কোথায় অবধি সংবহন হবে। তো একটা হচ্ছে এটা আমাদের সংবহনের মধ্যে মেনলি তিনটে হচ্ছে ভাগ আছে। কি কি জিনিস সংবহনে পড়তে লাগবে তাহলে আগে একটুখানি করি। সংবহনে আমাদের তিনটে জিনিস পড়তে হবে। প্রথম জিনিস কি, সংবহনের মাধ্যম কি। এক সেকেন্ড। তো আমাদের সংবহনের মাধ্যম হচ্ছে মানে কিসের মাধ্যমে আমার সংবহন হবে। তো আমার শরীরে বা যে কোনো মানুষের শরীরে সংবহনের মাধ্যম হচ্ছে রক্ত, ঠিক আছে। গাছেদের ক্ষেত্রে কি, গাছেদের ক্ষেত্রে সংবহনের মাধ্যম হচ্ছে জল, ঠিক আছে। এটাও কখনো কখনো পরীক্ষায় আসে যে উদ্ভিদ দেহে সংবহনের মাধ্যম কি, তো সেটা হয়ে যাবে জল। তো আমাদের দেহে হচ্ছে রক্ত, কারণ যেটা আমাদের মানে যেহেতু এটা আমাদের মানব সংবহনটাই পড়তে হচ্ছে। আর কি সংবহন যে হচ্ছে সেটা কিসের মাধ্যমে হয়, মানে কিসের মাধ্যমে হয়, সেটা রক্ত হলো সংবহন মাধ্যমটা। মানে সংবহনটা করতে কোনো যন্ত্র বা কিছু জিনিস কি হেল্প করে, তো সেটা হচ্ছে একটা আমাদের পাম্পিং মেশিন আছে, যে মেশিনটার নাম হচ্ছে হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ড নিয়ে তোমার হচ্ছে পড়তে হয়। তো একটা হচ্ছে এই হৃৎপিণ্ডের গঠনটা, কারণ কি হয় হৃৎপিণ্ড হচ্ছে যেরকম তোমার বাড়িতে ধরো তোমার যে জলটা সেটা যখন ট্যাঙ্কে তুলছো, মানে ধরো পাম্পের সাহায্যে, সেই পাম্পিং মেশিনটা হচ্ছে এই হৃৎপিণ্ডটা। হৃৎপিণ্ড ওই পাম্পটা করে, তার ফলে রক্তটা তোমার বিভিন্ন কলা কোষের মধ্যে হচ্ছে পৌঁছচ্ছে। তো এক হচ্ছে ওইটা। এবার হচ্ছে হৃৎপিণ্ড থেকে যে পাম্প হয়ে রক্তটা কি একদম আমাদের সারা শরীরের মধ্যে মানে জাস্ট মানে গিয়ে মিশে যাচ্ছে সেরকম নয়, তারও এই রক্তগুলো যে প্রবাহিত হয় তার একটা পথ আছে। তো সেই পথটা কি, সেই পথটা হচ্ছে আইদার শিরার মাধ্যমে প্রবাহিত হবে, আইদার ধমনির মাধ্যমে প্রবাহিত হবে, আর আরেকটাও জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে আইদার হচ্ছে সেটা ক্যাপিলারির মাধ্যমে প্রবাহিত হবে। ক্যাপিলারির বাংলা হচ্ছে জালক। তো এই তিনটে জিনিসের মানে মধ্যে দিয়ে তোমার হচ্ছে রক্তটা প্রবাহিত হয়, ঠিক আছে। তাহলে সংবহনে আমাদের এই সিলেবাস অনুযায়ী এই জিনিসগুলো হচ্ছে আমাদের পড়তে হবে। রক্ত কী, রক্ত সম্পর্কে পড়তে হবে। হৃৎপিণ্ড কী, হৃৎপিণ্ডের গঠন কাজ সম্পর্কে পড়তে হবে। আর শিরা, ধমনী, জালক নিয়ে অল্প একটুখানি জিনিস হচ্ছে আমাদের পড়তে হবে। তো এখানে এটা গেল, এটা হচ্ছে কি আমাদের পড়ার বিষয়। এবার হচ্ছে সংবহনের মধ্যে আমাকে সংজ্ঞায় লিখবোটা কি। তো প্রথমে যেটা লিখতে হবে যেটা হচ্ছে একটা উন্নত জীবদেহের মধ্যে হয়, আর এটা একটা জটিল পদ্ধতি এবং এটা সজীব কোষে হচ্ছে। তাহলে প্রথম কথাগুলো কি হবে, যে পদ্ধতিতে উন্নত জটিল জীবদেহে সজীব কোষে কি হবে, একটা নির্দিষ্ট পথে কি কি জিনিস যাবে, খাদ্য, জল, খনিজ, ভিটামিন ইত্যাদি কি হয় তোমার হচ্ছে বিভিন্ন কোষের মধ্যে ওটা হচ্ছে প্রেরিত হয় এবং কোষ থেকে এটা হচ্ছে কোষে যাচ্ছে, আর এটা হচ্ছে কোষ থেকে আসছে। তো কোষ থেকে কোন জিনিস আসবে, সেটা হচ্ছে দূষিত বজ্র যে পদার্থগুলো আছে, সেই পদার্থগুলো কি হচ্ছে নির্দিষ্ট অঙ্গে হচ্ছে তাকে প্রেরণ করা হচ্ছে, তাকে বলা হয় সংবহন, ঠিক আছে। ইভেন এখানে যে খাদ্য, জল, খনিজ বললাম, এখানে আমাদের শ্বাসবায়ুও হচ্ছে পরিবহন হয়। আমাদের শ্বাসবায়ু মানে অক্সিজেন, সোজা কথা। কারণ অক্সিজেন তো আমরা নাকের মাধ্যমে আমাদের ফুসফুস অবধি অক্সিজেন গেল, এবার ফুসফুস থেকে সেই অক্সিজেনটাকে তো গোটা শরীরে পৌঁছতে হবে, সেটাও কে করছে, সেটাও হচ্ছে আমার রক্ত দায়িত্ব নিয়ে করছে,
ঠিক আছে। তো বইয়ের মধ্যে প্রথমে একটু সংজ্ঞাটা দেখলে সংজ্ঞা আসার চান্স কম, তারপরে একটা প্রশ্ন মানে অনেক সময় দেয় যে কি কি জিনিস সংবাহিত হয়, তো যেখানে তোমাকে লিখতে হবে শ্বাসবায়ু, এইসব খাদ্য, জল, খনিজ দ্রব্য, আর তার সাথে হচ্ছে এই যে দূষিত যে তোমার রেচন পদার্থ বলো বা বর্জ্য পদার্থ সেগুলো। ঠিক আছে, হলো। এবার কি হলো, তাহলে আমাদের মানব সংবহনের এই যে সংবহন বললাম, এটা হচ্ছে সংবহনের উপাদান। তো মাঝে মাঝে পরীক্ষা আসে আমাদের সংবহনের উপাদানগুলো কী কী। তো আমাদের সংবহনের হচ্ছে 3টে উপাদান আছে। কী কী সেই 3টে উপাদান? একটা হচ্ছে রক্ত, একটা হচ্ছে সেই রক্তের পথ, এই রক্তের পথগুলো, এটার একটা ভালো নাম আছে, এই পথ তো লেখা যাবে না পরীক্ষায়, এটাকে বলে হচ্ছে রক্তবাহ, মানে রক্ত যেই নালীপথের মাধ্যমে হচ্ছে বাহিত হয়। তো সেই নালীপথগুলো কি? শিরা, ধমনী, জালক, আর কি একটা হচ্ছে পাম্পিং মেশিন থাকে, যেই মেশিনটা তোমার মোটামুটি জন্ম থেকে মৃত্যু অবধি অবিরাম মানে সেটা স্পন্দন হচ্ছে, তো সেই জিনিসটার নাম হচ্ছে হৃৎপিণ্ড। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রক্ত নিয়ে হচ্ছে পড়বো। একদিন আমাদের রক্তের নিয়ে পড়া হবে, একদিন আমরা হৃৎপিণ্ড নিয়ে পড়বো, একদিন এই শিরা, ধমনী যা জিনিস আছে আর হচ্ছে রক্তের যে বিভিন্ন গ্রুপ হয় সেগুলো নিয়ে পড়বো। ঠিক আছে, আচ্ছা। এবার হচ্ছে যেটা আমাদের পড়তে লাগবে হৃৎপিণ্ড, ওই জিনিস, এগুলো তো আমরা পরের দিন পড়বো। তো বইয়ের মধ্যে এক জায়গায় প্রথমের দিকে ছোট করে লেখা আছে, ওখান থেকে একটুখানি রিডিং পড়ে নিও। আমি যেদিন বোঝাবো সেদিন হচ্ছে সেই জিনিসগুলো আর একটু ডিটেলসে বলবো। তো প্রথম যে জিনিসটা এবার হচ্ছে ঢুকবে, সংবহন তো হলো সংবহনের উপাদান, এবার হচ্ছে সংবহনের প্রকারভেদ কত রকম হয়। সংবহন মানে জাস্ট এক জায়গা থেকে জিনিস আরেক জায়গায় পাঠিয়ে দিলেই সেটাই মানে সেই যে সংবহন হচ্ছে সেই সংবহনটাই কি সবার দেহে হচ্ছে? মানে আমার দেহে যে সংবহন হয়, একটা পোকামাকড়ের দেহেও যে সংবহন হয়, বা তোমার ধরো একটা কুমিরের দেহে, একটা ছাগলের দেহে, একটা বিড়ালের দেহে, সবার দেহে কি সংবহন জিনিসটা একই রকমভাবে হয়? তাহলে উত্তর হচ্ছে না, সবার দেহে একরকম সংবহন হয় না। তাহলেই প্রশ্ন উঠবে তাহলে সংবহনের প্রকারভেদ কি, কত রকমের সংবহন হয়। পরীক্ষায় আসবে যে আইদার সেই নামগুলো আসে, কখনো কখনো তোমার হচ্ছে এমনি প্রশ্ন আসে যে সংবহন কয় প্রকার ও কী কী, আর নয়তো তোমাকে বলবে মুক্ত সংবহন ও বদ্ধ সংবহন কাকে বলে। তাহলে যেহেতু আমি তোমাকে বলেই দিলাম, তাহলে দুটো টাইপ হচ্ছে এর প্রকারভেদ কী কী। প্রথম টাইপটার নাম হচ্ছে মুক্ত সংবহন, আর সেকেন্ডটার নামও আমি আগে লিখে নিই, সেটার নাম হচ্ছে বদ্ধ সংবহন। এবার প্রশ্ন আসবে মুক্ত আর বদ্ধ নামটা শুনে যেটা মনে হচ্ছে যে একটাতে কোনো বাধা নেই আর একটাতে হচ্ছে কোনো জিনিস আটকে আছে। ঠিক আছে, তো তাহলে মুক্ত সংবহনে অ্যাকচুয়ালি হয়টা কি? তাহলে দেখো, আমি প্রথমেই বললাম কি আমাদের একটা হচ্ছে হৃৎপিণ্ড থাকে, তো ধরো এই হচ্ছে আমার হৃৎপিণ্ড। ঠিক আছে, সেই হৃৎপিণ্ড থেকে কি হচ্ছে, যখন পাম্প হচ্ছে এখান থেকে কি হচ্ছে, আমার হচ্ছে শিরা বা ধমনী কিছু একটা আসছে, তো এই শিরা ধমনী থেকে এখানে কি হচ্ছে, এখানে ধরো আমার কোষ আছে অনেকগুলো, তো সেই কোষের মধ্যে এসে কি হচ্ছে, সেই রক্তবাহগুলো বিভিন্ন কোষের মধ্যে গিয়ে তোমার হচ্ছে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার পথ, মানে আমার হৃৎপিণ্ড আছে, আমার রক্তবাহ আছে, আর কোষ আছে। ঠিক আছে, এবার মুক্ত সংবহনের ক্ষেত্রে যেটা হয়, মুক্ত সংবহনেই মাঝখানে যে রক্তবাহটা থাকে সেই রক্তবাহ হচ্ছে থাকে না, রক্তবাহ থাকে না। তো রক্তবাহ যদি না থাকে, এখানে যদি রক্তবাহটা না থাকে, তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে, সেই আমরা অনাল গ্রন্থি সোনাল গ্রন্থি পড়েছি না, তো এখানে কি এটা যে একটা নালীর মতো, তো নালী যদি না থাকে, ডাইরেক্ট এই হৃৎপিণ্ড থেকে যে পাম্প করা যে রক্তটা আসবে, সেই রক্তটা কী হবে, ডাইরেক্ট এখানে যদি কোষ থাকে কোষগুলোর মধ্যে হচ্ছে ছড়িয়ে পড়বে। বোঝা গেল? তো ওই কারণে মুক্ত সংবহনে কি বলবো, যে সংবহনে রক্ত কেবল রক্তবাহের মধ্যে আবদ্ধ থেকে সংবাহিত হয় না, বরং কি হয়, সংবহনকালে এটা দেহ গহ্বরে মুক্ত হয়। এই যে হৃৎপিণ্ড, কোষ, এগুলো সব কোথায় আছে? সব তো মানে একটা পোকামাকড় বলো বা কোনো একটা মানুষ বলো, তার তো দেহের ভেতরে আছে। তো এই যদি রক্তবাহটা না থাকে, তাহলে রক্তটা কোথায় পড়বে? রক্তটা দেহ গহ্বরের মধ্যেই পড়বে। তো দেহ গহ্বরের মধ্যে রক্ত যখন মুক্ত হয় কোনো রকম রক্তবাহ ছাড়া, তখন সেই যে প্রসেসটা তাকে বলা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র। তো তাহলে একটা পয়েন্ট এখানে হচ্ছে রক্তবাহ থাকে না, আর সেকেন্ড পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে দেহ গহ্বরে মুক্ত হয়। গেল, মেন হচ্ছে এই দুটো পয়েন্ট।
উদাহরণ কাদের হয়, এই যে এই জিনিসটা কাদের দেখতে পাওয়া যায়, তো এটা মেনলি দেখতে পাওয়া যায় হচ্ছে সব অনুন্নত শ্রেণীর যেসব প্রাণীগুলো হয়। অনুন্নত শ্রেণী বলতে এখানে কাদের, সেটা প্রথম যেটার নাম, যেটাকে অনেকেই ভয় পাও, সেটা হচ্ছে আরশোলা। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে তোমার চিংড়ি বলতে পারো, শামুক বলতে পারো। তো এদের ক্ষেত্রে যেটা হয়, এদের শরীরের মধ্যে একটা ওরকম পাম্পিং মেশিন থাকে, ওদের হৃৎপিণ্ড, সেটা আমাদের মতো দেখতে নয়। তো ওদের শরীরে যেটা হয় যে এরকম কোনো শিরাধমনী থাকে না। তো যে রক্তটা, এবার তুমি বলবে যে কই আরশোলাকে মারলে তো দেহ থেকে রক্ত বেরোয় না। ওদেরও শরীরে হচ্ছে সংবহনের আলাদা তোমার জিনিস আছে, কিন্তু সেটা কি হচ্ছে, সেটা রক্ত হয়তো নয়, ঠিক আছে। আমাদের রক্তটা কি হয়, আমাদের রক্ত আমরা বলি লাল হয়। কেন লাল হয়? কারণ ওর মধ্যে হিমোগ্লোবিন থাকে। ওদের রক্ত কি হয়, তুমি যদি আরশোলাকে কোনোদিনও মেরে কেটে দেখতে পারো, তাহলে ভেতরে দেখবে একটা সাদা রঙের তোমার হচ্ছে একটুখানি ফ্যাকাশে মতো একটা তরল বেরোয়। তো ওই সাদা তরলটা কেন সাদা হয়? কারণ ওর মধ্যে হিমোগ্লোবিন থাকে না, সোজা কথা। তাহলে রক্ত বা সংবহনের মাধ্যম একটা থাকে, কিন্তু সেটা আমাদের রক্তের মতো হিমোগ্লোবিন যুক্ত হয় না, ঠিক আছে। তো রক্ত আছে, তো ব্যাপারটা কি হচ্ছে, তাহলে এদের শরীরে কোনো রক্তবাহ নেই। রক্তবাহ না থাকার জন্য কি হচ্ছে, রক্ত ডাইরেক্ট দেহ গহ্বরে মুক্ত হচ্ছে। উদাহরণ কি, আরশোলা, চিংড়ি, শামুক, ঝিনুক, যা পাবে একটা রকম বইয়ের মধ্যেই, মানে যে কোনো দুটো লিখলেই হবে, দুটো জিনিস মনে রাখাই ভালো। এবার হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। তাহলে কী জিনিস, তো বদ্ধ সংবহন তন্ত্র হচ্ছে যেটা, যে রক্ত সর্বদাই কার কার মধ্যে থাকে, সেটা হচ্ছে রক্তবাহ ও হৃৎপিণ্ডের মধ্যে প্রবাহিত হয়। মানে রক্ত সবসময় রক্তবাহ আর হৃৎপিণ্ডের মধ্যেই থাকে। এবার এখান থেকে এসে কোষের মধ্যে ঢুকছে, কিন্তু কি মাঝখানে যে দেহ গহ্বর, সেখানে কোনো রক্ত থাকে না। তোমরা তো কখনো মানে জেনারেলি তোমাদের তখন ডিসেকশন বা কিছু কাটাকুটি করতে হয় না। তো আগেকার দিনে যেটা হতো, যে তখন হচ্ছে ব্যাং এইসব জিনিসকে কাটাকুটি করতে হতো। ইভেন তোমরা যদি কেউ জুলজি ফুলজি নিয়ে পড়ো পরবর্তীকালে, তোমাদের মেবি হয়তো হলেও হতে পারে, সেটা হচ্ছে যে ইঁদুর কাটতে হতে পারে। তো ইঁদুর যখন কাটবে, বা যদি এমনি নর্মালিও তুমি যদি কোনো মানুষ, মানে মানুষ তো আর তুমি কাটতে পারবে না, মানে কাটা যদি হয়েও থাকে, জেনারেলি কি হয়, যে যখন মানুষ কাটা হয় বা অপারেশন হয়, তোমার স্কিন কাটলে কি হয়, রক্ত বেরোয়। কেন? কারণ তোমার স্কিনের মধ্যে যেটা থাকে তোমার হচ্ছে ওর ভেতরে, কারণ স্কিনগুলো কী দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি, তো সেই কোষের ভেতরে কি হয়, রক্ত তো যায়। তো ওই জন্য স্কিন যখন কাটে তার ভেতরে রক্ত হয়। তো যখন তোমার ধর স্কিনটা কেটে, পেটটাকে কেটে যখন পেটটা ওপেন করা হয়, পেটের ভেতরে যে অর্গ্যানগুলো আছে সেখানে কিন্তু কোনো রক্ত থাকে না, ঠিক আছে। মানে ওই যে গহ্বরটা আছে, মানে তোমার পেটের যে ভুঁড়ি আর পেটের ভেতরের যে তোমার নাড়িগুলো আছে, তার মাঝখানের যে গ্যাপটা, সেই গ্যাপে কিন্তু কোনো রক্ত থাকে না। কেন? কারণ রক্ত তো ওপেন হয় না। রক্ত কার কার মধ্যে আছে, শুধু হৃৎপিণ্ডর মধ্যে, আর হৃৎপিণ্ডর থেকে এই শিরাধমনির মধ্যে। তো শিরাধমনি কোথাও যদি কাটে বা ছেড়ে, তাহলে আমার রক্ত বেরোবে, আদারওয়াইজ আমার শরীরে তোমার হচ্ছে ভেতরে ওইভাবে রক্ত বেরোয় না। আমি হচ্ছে জুলজি স্টুডেন্ট, তো আমার যেটা হয়েছিল, আমাদের তো হচ্ছে ওই তোমার মানে ব্যাঙ আমাকে কাটতে হয়নি, আমাকে ইঁদুর কাটতে হয়েছিল। তো ইঁদুর যখন সাদা ইঁদুর কেটেছিলাম, তো সেই ইঁদুর কাটলেও সেই সেম ব্যাপার। আগে হচ্ছে চামড়াটা কেটে নিয়ে যখন কাটি, ভেতরে যখন জিনিস ওপেন করি, কোনো রক্ত হচ্ছে বেরোয় না। বরং আমাদের যদি কাটতে গিয়ে রক্ত বেরোয়, তাহলে তোমার হচ্ছে সেটা ডিসক্রেডিট হতো। কারণ রক্ত বেরোনো মানেই আমি একটা কিছু ভুল শিরা বা ধমনী কেটেছি, ঠিক আছে। তো জেনারেলি তাহলে কী হলো, বদ্ধ সংবহনের ক্ষেত্রে রক্তটা কী হয়, হৃৎপিণ্ড আর রক্তবাহের মধ্যেই আবদ্ধ থাকে, ওর মধ্যে থেকেই প্রবাহিত হয়। তো এটা প্রবাহিতও লিখতে পারো, বা এখানে তুমি আবদ্ধ লিখতে পারো। তো আবদ্ধ থাকে বলেই, যে আবদ্ধর বদ্ধ থেকে, এটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। আর সেকেন্ড পয়েন্টটা তাহলে কী হবে, সেকেন্ড পয়েন্ট হবে দেহ গহ্বরে মুক্ত হয় না। কে মুক্ত হয় না? রক্ত মুক্ত হয় না। তাহলে দেখো দুটো পার্থক্য বেরিয়ে গেল। এই দুটোর পার্থক্য আসে, মুক্ত সংবহনতন্ত্র আর বদ্ধ সংবহনতন্ত্রের পার্থক্য আসে। আবার কখনো কখনো এমনি জাস্ট আসে, মুক্ত সংবহনতন্ত্র কাকে বলে, বা বলে যে চিংড়ির দেহে কেন মুক্ত সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়, তখন তোমাকে ওটাই ঘুরিয়ে বলতে হবে, কারণ চিংড়ির দেহে কোনো রক্তবাহ থাকে না, ফলে রক্ত কী হয়, ডাইরেক্ট দেহ গহ্বরে মুক্ত হয়, তাই জন্য ওদের মুক্ত সংবহনতন্ত্র। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে আমরা, মানে মানুষ। বা এখানে মানুষ তো খুব
ছোট একটা কথা, সমস্ত মেরুদণ্ডী প্রাণী হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়। সমস্ত মেরুদণ্ডী প্রাণী মানে কি, তার মধ্যে তোমার বেড়াল, কুকুর, ছাগল, গরু, কুমির সব ঢুকবে, ঠিক আছে। আমাদের সবার মধ্যে কি আছে, মেরুদণ্ড আছে। তো মেরুদণ্ডী সব প্রাণী কি হয়ে যাচ্ছে, তোমার হচ্ছে তাদের মধ্যে বদ্ধ সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়। এছাড়া আর কে কে আছে দেখবে, আমরা মানে আমি পড়াইনি যদিও, কিন্তু তোমাদের নিশ্চয়ই ক্লাস যখন প্রথম দিকে হয়েছিল স্কুলে, তো ক্লাসে নিশ্চয়ই দেখবে প্রথমের দিকে যে ক্লাসিফিকেশানটা ছিল তোমাদের, ওই শনাক্তকারী ওই কী বেশ বলে, হ্যাঁ ক্লাসিফিকেশনই তো চ্যাপ্টারটার নাম ছিল, যেখানে তোমাকে মানে অমেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিভাগ করতে হতো, মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিভাগ করতে হতো। ওখানে একটা জায়গায় তুমি পেয়েছিলে, মনে করে দেখো, কেঁচো। কেঁচোটা কোন গ্রুপ ছিল, কেঁচোটা ছিল হচ্ছে তোমার অঙ্গুরিমাল বা অ্যানিলিডা গ্রুপ ছিল। অ্যানিলিডার বৈশিষ্ট্যতে লেখা ছিল দেখবে যে এদের বদ্ধ সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়। যদি ভুলে যাও এখনই সুযোগ, বইটা খুলে একটুখানি গিয়ে ওই জায়গাটায় যাবে যেখানে অমেরুদণ্ডী প্রাণীদের হচ্ছে পুরো ওই শ্রেণীবিভাগ করা ছিল, ওখানে গিয়ে অ্যানিলিডা যে গ্রুপটা, সেই গ্রুপের বৈশিষ্ট্যটায় দেখবে, সেই বৈশিষ্ট্যতে দেখবে লেখা আছে যে এদের শরীরে বদ্ধ সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়। তাহলে এখানের উদাহরণের মধ্যে আরেকটা জিনিস কে ঢুকবে, সেটা হচ্ছে কেঁচো। মানে ওই গ্রুপে যারা থাকে, ওই গ্রুপে কারা ছিল, কেঁচো ছিল আর জোঁক ছিল। তো এদের মধ্যেও কি হয়, তোমার হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়। এরা হচ্ছে এক্সেপশনাল, মানে ব্যতিক্রম। কেন? কারণ কেঁচো আর জোঁক এরা এমনিতে হচ্ছে অনুন্নত প্রাণী, এদের এই শ্রেণীতে পড়ার কথা ছিল, কিন্তু না পড়ে ওরা কি হয়েছিল, ওদের একটা স্পেশাল গ্রুপ, তো ওদের মধ্যে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়। তো এই গেল হচ্ছে আমাদের সংবহনের প্রকারভেদ। এবার আমাদের কি হয়, এই আরশোলার যে মুক্ত সংবহনতন্ত্র, এই সংবহনতন্ত্র সম্পর্কে একটু জাস্ট ধারণা লাগে, যে এদের শরীরে রক্ত না থেকে কি থাকে, সেই জিনিসটা একটুখানি হচ্ছে জানতে লাগবে। তো আশা করি এই জিনিসটা তোমরা লিখে ফেলেছো বা দেখে ফেলেছো। তো চলো শুরু করা যাক, আরশোলার যে মুক্ত সংবহনতন্ত্র সেই জিনিসটা কীরকম। তো একটুখানি এখানটা হেডিং করি। তো আরশোলার শরীরটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে হয়, এই একদম সামনের দিকে এখানটা হচ্ছে ওর মাথা থাকে, ঠিক আছে। এবার এমনিতে তো দেখতে মানে জিনিসটা তোমার দেখতে হচ্ছে অনেকটা এই রকম গোছের, ঠিক আছে, অনেকটা এরকম দেখতে হয়। এবার জেনারেলি তুমি যদি ওর পেটটা কেটে কখনো দেখো ইয়েতে, যদিও কে আর দেখবে, তো জেনারেলি হয়টা কি, ওর শরীরের মানে হৃৎপিণ্ড যেটা জেনারেলি হয় যে আমাদের হচ্ছে একদম মানে এই শরীরের মাঝখানে থাকে আমাদের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে কি হয়, ওদের যে হৃৎপিণ্ড বলো সেগুলো হচ্ছে এই শরীরের সাইডে থাকে, এরকম এখানে একটা এরকম ইয়ে থাকে, সেগুলো সব কটা নিজেদের মধ্যে এরা হচ্ছে যুক্ত থাকে জিনিসটা এরকমভাবে, ঠিক আছে। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ওদের হৃৎপিণ্ড, এইখানে যে কটা এরকম গোল গোল আছে, এই প্রত্যেকটা হচ্ছে ওদের এক একটা হৃৎপিণ্ড। এবং সেই হৃৎপিণ্ডগুলো কি হয়, পরস্পর এক একটা পেশি দিয়ে তোমার হচ্ছে যুক্ত থাকে। কি কি পেশি সেখানে থাকে, তো দুটো, একটা পেশির নাম দেখবে বইতে লেখা আছে, সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। নাম একটু কঠিন, কিন্তু এতটা মানে ওই যে বললাম শুরুর দিকে এত মাথায় হেডেক নেবে না যে কেন এত কঠিন নাম, এত কঠিন নাম আমার মুখস্থ হবে না, সব জিনিস মাথায় ঢুকে যাবে, শুধু একটু সময় দিতে হবে। স্বাভাবিকভাবে নতুন জিনিস যখন শুনবে সেই জিনিস একটু কঠিন লাগবেই, এটা কোনো মানে মানে মুভি টুভি তো নয় যে জিনিসটা দেখবো আর মানে একবার দেখবো আমার সারা জীবন মাথায় থেকে যাবে, সেটা হয় না। পড়তে পড়তে সব বুঝতে পারবে। শুধু যে জিনিসটা মনে রাখবে, এই কার্ডিয়াল বা কোথাও পাবে কার্ডিয়াম, এই কার্ডিও কথাটার মানে হচ্ছে একটুখানি জেনে রাখবে, কার্ডিও কথাটার সাথে হচ্ছে হৃৎপিণ্ড রিলেটেড, ঠিক আছে। যেখানে কোথাও দেখবে বলবে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে, কার্ডিয়াক অ্যারেস্ট মানে কি, হার্ট অ্যাটাক হয়েছে, তো কার্ডিও হচ্ছে হৃৎপিণ্ডের মেডিকেল টার্ম। তো যেখানে কার্ডিও কথাটা পাবো সেই কথাটার মানেই হচ্ছে আমার সেটা হৃৎপিণ্ডের সাথে রিলেটেড। এই যে ইসিজি করা হয়, ইসিজিতে কি হয়, তোমার হার্টবিট ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটা দেখে। ইসিজির ফুল ফর্ম কি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। তো সেখানেও দেখো কার্ডিও আছে, তো কার্ডিও কথাটা যেখানে পাবো সেটা হচ্ছে আমার হৃৎপিণ্ডের সাথে রিলেটেড। তো
এখানেও দেখো নামটা আছে পেরিকার্ডিয়াল সাইনাস। তো কার্ডিয়াল মানে হচ্ছে এটা হৃৎপিণ্ডের সাথে রিলেটেড। পেরি মানে কি? পেরি মানে হচ্ছে চারপাশে, পেরি মানে হচ্ছে পেরিফেরাস, পেরিফেরাস মানে পরিধি, পেরিমিটার বলি না, পেরিমিটার মানে কি? পরিধি। তো এই যে কার্ডিও মানে হৃৎপিণ্ডটা সেটা কোথায় আছে? হচ্ছে পরিধির দিকে আছে, বলেই দিচ্ছে। আর সাইনাস মানে হচ্ছে ওদের যে জয়েন্ট করা যে জায়গাটা, ঠিক আছে, বোঝাতে পারলাম? তো ওদের যেটা হয় যে এরকম পিঠের দিকে এই পাশেও আছে, এই পাশেও আছে, ঠিক আছে, এরকমভাবে তোমার হচ্ছে জিনিসগুলো তোমার থাকে, হৃৎপিণ্ডটা থাকে। এবার কি হয়, এই হৃৎপিণ্ড থেকে এখান থেকে তোমার হচ্ছে কিছু কিছু তোমার হচ্ছে শিরা, এই শিরা বলছি, শিরা ধমনী তো ওদের নেই, কিছু কিছু তোমার হচ্ছে নার্ভ এখানে তোমার হচ্ছে ওপেন হয়ে থাকে। এবার এই হৃৎপিণ্ডের মধ্যে কি হয়, এদের যে রক্তটা থাকে সেই রক্তটা হচ্ছে ওদের মধ্যে প্রবাহিত হয়, এবং কি হয় এখান থেকে এটা এই পুরোটা মাঝখানে যেটা থাকে, এই পুরো মাঝখানটাই তোমার কি হয়ে যাচ্ছে, এই যে এই জায়গাটা, এগুলো সব হচ্ছে আমার দেহ গহ্বর। তো পুরো কি হয়, এই হৃৎপিণ্ড থেকে এই যে তোমার ধরো যে রক্তটা এখানে রয়েছে সেই রক্তটা ডাইরেক্ট হচ্ছে এই দেহ গহ্বরের মধ্যে তোমার কি হয়, ওপেন হয়। এবার এখানে তোমার ধরো যা কোষ আছে সেই কোষের মধ্যে ওই একদম রক্তটা ওই মাঝখানটায় এইখানে এই জায়গাটায় ওপেন হচ্ছে বা পড়ছে, সেখান থেকে হচ্ছে সারা দেহেতে ছড়িয়ে পড়ছে। এবার হচ্ছে এখানে দুটো টার্ম হচ্ছে মনে রাখতে হবে, যে টার্মগুলো থেকে প্রশ্ন আসে। কি সেই টার্ম? এই পেরিকার্ডিয়াল সাইনাস মনে রাখতে লাগবে না, এই যে হৃৎপিণ্ড বলছি তাও মনে রাখতে লাগবে না, তাহলে কি মনে রাখতে লাগবে? সেটা হচ্ছে দুটো টার্ম। প্রথম টার্মের নাম হচ্ছে হিমোসিল, পরের টার্মের নাম হচ্ছে হিমোলিম্ফ, ঠিক আছে? কি জিনিস দেখবে, একটা টার্ম আমরা পেয়েছিলাম যখন ওই শ্রেণী বিভাগ পড়েছিলাম, সেই টার্মটা ছিল হচ্ছে সিলোম। মনে আছে কি না জানি না, আর কারোর যদি না পড়ে থাকো তাহলে এখন শুনে নাও। সিলোম কথাটার মানে কি ছিল? সিলোম কথাটার মানে ছিল হচ্ছে দেহ গহ্বর, ঠিক আছে? তো সিলোম কথাটার মানে কি? দেহ গহ্বর। আমাদের দেখবে জেনারেলি যেটা হতো যে কিছু কিছু প্রাণী তারা হচ্ছে সিলোমেট হয়, মানে যাদের দেহ গহ্বর থাকে। কিছু কিছু প্রাণী কি হয়, যাদের মধ্যে কোনো দেহ গহ্বর থাকে না, একদম সলিড বডি হয়, তাদেরকে বলা হয় আসিলোমেট, ঠিক আছে? অত দরকার নেই, শুধু যেটা জেনে রাখার কথা যে সিলোম মানে হচ্ছে আমার দেহ গহ্বর। ওকে, এবার কি, আগে হিমোসিলের থেকে আগে হিমোলিম্ফে আসি। হিমোলিম্ফ জিনিসটা কি? আমাদের শরীরে যেটা হচ্ছে রক্ত, তো আমাদের রক্তের মেনলি আমাদের রক্তের মধ্যে যে শ্বাসরঞ্জক, সেটার নাম কি? আমাদের শ্বাসরঞ্জকের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে হিমোগ্লোবিন থাকে। এটা আমাদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? আবার যখন রক্ত পড়াবো আবার বলবো। তো আমাদের ক্ষেত্রে এটাকে কি বলা হয়? এই হিমোগ্লোবিনকে বলা হয় হচ্ছে শ্বাসরঞ্জক। এবার প্রশ্ন হলো, জিনিসটা আমার পরিবহন করছে, সংবহন করছে, তাহলে এর নাম শ্বাস কেন হলো, তাই না? তো শ্বাসরঞ্জক মানে নামটা শুনে মনে হচ্ছে এটা তো আমার শ্বসনের সাথে রিলেটেড হওয়ার কথা, কিন্তু না। কেন? হিমোগ্লোবিন কি করে, আমি শ্বসনের যে চ্যাপ্টারে আমি ওখানে এক জায়গায় বলেছিলাম যে আমাদের শরীরের মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে রক্তের মধ্যে। তো হিমোগ্লোবিনের শর্ট ফর্ম কি, আমি এখানে এটা হচ্ছে এইচবি লেখে, এইচটা বড় বিটা ছোট, তো ধরো আমি এখানে এইচবি লিখলাম। এবার হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? লোহা থাকে, আয়রন থাকে। তো আয়রনের 4টে রকম হাত থাকে, সেই 4টে হাতে কি হয়, এসে তোমার যে তুমি যে অক্সিজেনটা যেটা তুমি নাক দিয়ে তুমি টানছো ইয়েতে, সেই অক্সিজেনটা এসে কি হয়, এই 4টে হাতে 4টে অক্সিজেন হচ্ছে বসে যায়, ঠিক আছে? তো এই যে হিমোগ্লোবিনটা, এই হিমোগ্লোবিনটা কি পরিবহন করছে? অক্সিজেন পরিবহন করছে। অক্সিজেনটা কিসে সাহায্য করে? আমাদের শ্বাসে, মানে শ্বাস প্রশ্বাসে সাহায্য করে, শ্বসনে সাহায্য করে। তাই জন্য হিমোগ্লোবিনকে কি বলা হয়? শ্বাসরঞ্জক। আর রঞ্জক কথাটার মানে কি? রঞ্জক কথাটার মানে হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটা কি হয়, কোনো জিনিসকে রাঙাতে সাহায্য করে, রঞ্জিত করতে সাহায্য করে। রঞ্জিত মানে কালার করতে। হিমোগ্লোবিনের জন্য কি হয়, আমাদের শরীরের রক্তটা হচ্ছে লাল হয়, তাই জন্য একে বলা হয় আমাদের শরীরের শ্বাসরঞ্জক। পরীক্ষায় প্রায়শই আসে যে আমাদের শরীরের শ্বাসরঞ্জকের নাম কি, তো সেটা হচ্ছে হিমোগ্লোবিন। এবার আরেকটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে আরশোলার দেহের শ্বাসরঞ্জকের নাম কি? তো আরশোলার দেহের যে শ্বাসরঞ্জকটা থাকে সেই শ্বাসরঞ্জকের নাম হচ্ছে হিমোলিম্ফ, ঠিক আছে? এই একটা কথা বোঝাতে গিয়ে আমাকে আসলে এত কথা বলতে হলো। তাহলে
প্রথম প্রশ্ন তোমাকে আইদার দেবে হিমোলিম্ফ কাকে বলে, তো তোমাকে তখন লিখতে হবে যে আরশোলার শরীরে শ্বাসরঞ্জকবিহীন যে রক্তটা থাকে এদের, এবার হ্যাঁ এদের কি হয়, এই রঞ্জকটা কি হয়, রঞ্জক থাকে না, কারণ এদের যে রক্তটা তার কোনো কালার হয় না, তাই জন্য এদের শ্বাসরঞ্জকটা কি হয়, রঞ্জক থাকে না, ওই জন্য এদেরকে বলা হয় শ্বাসরঞ্জকহীন। ঠিক আছে, তো এদের শ্বাসরঞ্জকহীন যে রক্তটা থাকে তাকে কি করা হয়, তাকে বলে হচ্ছে হিমোলিম্ফ। হলো, এবার কি হিমোলিম্ফ যখন তোমার দেহ গহ্বরের মধ্যে পড়বে বা তোমার সিলোমের মধ্যে পড়বে, তো হিমোলিম্ফযুক্ত সিলোম বা হিমোলিম্ফযুক্ত দেহ গহ্বরকে কি বলে, হিমোসিল বলে। তাহলে এখানে লিখতে হবে হিমোলিম্ফ যুক্ত দেহ গহ্বর। কি জিনিস আমি আরেকবার বলছি, এই ধরো এটা হচ্ছে আরশোলার দেহ, এই হচ্ছে আরশোলার এখানে হৃৎপিণ্ডগুলো রয়েছে। ঠিক আছে, হৃৎপিণ্ডের ভেতরে কি হচ্ছে, তোমার একটা রঞ্জক মানে এক ধরনের রক্ত আছে, যে রক্তটা কি হয়, যে রক্তটার মধ্যে কোনো রঞ্জক নেই, মানে রক্তটার ক্ষমতা নেই কোনো কিছু রঞ্জিত করার বা রাঙানোর বা সোজা কথা কালার করার। তো যেহেতু এটা রঞ্জকহীন, তো এই ধরনের যে রক্তটা আছে এর ভেতরে, সেই রক্তটার নাম কি দিলাম, সেই রক্তটার নাম দিলাম হচ্ছে আমি হিমোলিম্ফ। সেই হিমোলিম্ফটাই কি হবে, যখন হৃৎপিণ্ড থেকে বেরিয়ে এই যে আমার দেহ গহ্বর, এই গহ্বরের মধ্যে পড়বে, তখন এই দেহ গহ্বর প্লাস হিমোলিম্ফ, হিমোলিম্ফ ওপরের প্লাস দেহ গহ্বর, দেহ গহ্বরকেই আমি ইংলিশে কি বললাম, সিলোম। ঠিক আছে, তাহলে হিমো, এখান থেকে হিমো থেকে এই হিমো কথাটা এসছে, তো হিমো, আর এখানে সিলোম থেকে সিল কথাটা এসছে, তো দুটো মিলে হয়ে গেছে হচ্ছে হিমোসিল। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এই দুটো প্রশ্ন হচ্ছে টিচারদের সব থেকে ফেভারিট প্রশ্ন। তোমার বাকি যে এখানে সব নামগুলো আছে, সে নামগুলো তুমি ভুলে গেলেও কিছু এসে যায় না, পরীক্ষায় আসে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, পরীক্ষায় আসে না। এবার কি হয়, স্কুলে মাঝে মাঝে একটু জোর দেয় যে কী কী ব্যাপার স্যাপার, তুমি যদি মোট কথা জানো যে হৃৎপিণ্ডের কোথায় অবস্থান, হৃৎপিণ্ড থেকে জিনিসটা রক্তটা ডাইরেক্ট হচ্ছে দেহ গহ্বরে পড়ছে, অর্থাৎ মুক্ত সংবহন হয়, সেটুকু জানলেই এনাফ। কারণ এই চ্যাপ্টারের মেন কোয়েশ্চেন আছে তো তোমার হৃৎপিণ্ড আর রক্তের মধ্যে, তো এখান থেকে অতটা চাপ নেয় না। তাহলে এখান থেকে দুটো টার্ম মনে রাখার মতো, সেটা হচ্ছে হিমোসিল কি, হিমোলিম্ফ কি, কাদের শরীরে মুক্ত সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়, আর কেন ওদের শরীরে মুক্ত সংবহন বলে ওটাকে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার কখনো কখনো কিছু কিছু স্কুলে কি করে, কিছু একটু মানে এক্সট্রা কোয়েশ্চেনের মতো লিখিয়ে রাখে, সেটা হচ্ছে যে আমার শরীরে অর্থাৎ মানুষের শরীরে শ্বাসরঞ্জকের কি নাম বললাম, হিমোগ্লোবিন। আরশোলার শরীরে যে শ্বাসরঞ্জক তার কি নাম বললাম এক্ষুনি, সেটা হচ্ছে হিমোলিম্ফ। একটা খুব আসে, সেটা হচ্ছে চিংড়ির শরীরে কি শ্বাসরঞ্জক থাকে। তোমরা যদি তোমাদের কাছে সহায়িকা টহায়িকা থাকে, দেখবে তুমি তার মধ্যে ওটা কমন পাবে, ওই প্রশ্নটা থাকে সহায়িকার মধ্যে। তো চিংড়ির শরীরে তুমি দেখবে চিংড়ি মাছ যখন কাটা হয়, মানে বাড়িতে যখন চিংড়ি মাছটা নিয়ে আসা হয়, একটুখানি যেটা করবে সেটা হচ্ছে দেখবে চিংড়ি মাছের একদম মাথার ওপরের দিকে, মানে এই তো চিংড়ি মাছের ওপরের দিকে এখানে তোমার হচ্ছে সব এইসব সুঁড় ফুঁড় এইসব জিনিস আছে, তারপরে যে গোটা শরীরটা এরকম প্যাঁচ খেয়ে যে এরকম মতো একটা ইয়েটা হচ্ছে, এখানে আবার পা ফা সব আছে। তো এই যে মাথার ওপরটা, ওই ওপরটা তুমি যদি দেখো, দেখবে ওখানে একটা কালো রঙের এরকম একটা তোমার হচ্ছে একটা লাইন চলে গেছে। তো ওই কালো রঙের যে লাইনটা গেছে, ওটাই হচ্ছে ওদের হৃৎপিণ্ডের যে লাইনটা, এই যে এদের আরশোলার শরীরে যেটা এইখানটায় আছে, সেটা হচ্ছে ওই চিংড়ির শরীরের এখানটাতে রয়েছে। তো ওই যে কালো মতো, বা তোমার দেখে মনে হতে পারে আইদার একটু লালচে, বা কখনো কখনো কালো কালো লাগে, কখনো কখনো কেউ কেউ বলে এটা হচ্ছে একটু নীলচে লাগে। অ্যাকচুয়ালি ওটা পুরো কালো নয়, একটু ডিপ মানে ওই মানে নেভি ব্লু টাইপের। তো ওটা নেভি ব্লুটাই ওটাকে মানে মানে তুমি দূর থেকে মানে ভালো করে তুমি যদি অ্যাকচুয়াল কালারটা দেখো, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে নীল রঙের, মানে ডিপ নীল কালারের। তো চিংড়ির শরীরে কি থাকে, চিংড়ির শরীরে যে রঞ্জক পদার্থটা থাকে, তাহলে চিংড়ির আমাদের শরীরের রঞ্জক পদার্থটা কী রঙের জন্য দায়ী, সেটা হচ্ছে লাল রঙের জন্য দায়ী। হিমোলিম্ফ কোন রঙের জন্য দায়ী, হিমোলিম্ফে কোনো রঞ্জকই থাকে না, তাই ওটা কোনো রঙের জন্যই দায়ী নয়। আর চিংড়ির শরীরে যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে হিমোসায়ানিন।
আর এই সায়ানো কথাটা যেখানেই পাবে, সায়ানো কথাটার সাথে তোমার হচ্ছে নীল রং রিলেটেড। দেখবে তোমাদের যেসব মানে রং যদি তোমরা কেউ আঁকা করো, ড্রয়িংয়ের একটা তোমার রঙের একটা শেড হয় যেটাকে বলা হয় সায়ান ব্লু, এরকম গোছের। তো সায়ানো কথাটা এসছি হচ্ছে নীল থেকে, ঠিক আছে। তো এখানে কি থাকে, হিমোসায়ানিন। প্রশ্ন যেটা দেয়, চিংড়ির দেহে মানে রঞ্জকের বা শ্বাসরঞ্জকের নাম কি, বা রক্তের মধ্যে কি থাকে, এবং কখনো কখনো প্রশ্ন দেয় যে হিমোসায়ানিনের জন্য রক্তের রং কি হয়, তো রক্তের রং হচ্ছে নীল হয়, ঠিক আছে। এই জিনিস হচ্ছে তোমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে প্রথম যে জিনিসটা থেকে, ঠিক আছে, বোঝাতে পারলাম? তো ওদের তাহলে রক্ত কোথা থেকে কোথায় তাহলে গেল, এটা মুখস্থ হলো। হৃৎপিণ্ড থেকে ওদের একটা মহাধমনী থাকে, মহাধমনী থেকে বেরিয়েই কী হচ্ছে, এইগুলো হচ্ছে সাইনাস, মানে এই দুটো হৃৎপিণ্ডের মাঝে হচ্ছে সাইনাসে এলো, সাইনাস থেকে কি হলো, ওটা একদম চলে এলো হচ্ছে দেহগহ্বরে, ঠিক আছে, বোঝাতে পারলাম? এই হচ্ছে এদের প্রসেস। এবার হচ্ছে মানুষের ক্ষেত্রে কি হয়, এদের তো গেল। মানুষের ক্ষেত্রে যেটা হচ্ছে মানুষের শরীরে একদম মাঝখানে যেটা আমাদের যে বুকের দিকটা, সেখানে কি হয়, আমাদের হচ্ছে হৃৎপিণ্ড আছে, এরকম একটা হৃৎপিণ্ড দেখতে, ঠিক আছে, ওভারঅল। এবার কি হয়, হৃৎপিণ্ডকে তুমি যদি দেখো, হৃৎপিণ্ডের হচ্ছে 4টে প্রকোষ্ঠ আছে, একটা এইটা নিচের দিকে একটা, এটা সবকটাই তোমার হচ্ছে ডিভাইডেড এরকম, ঠিক আছে, চারদিকে। কি জেনারেলি কেন এটা ডিভাইডেড থাকে, কারণ আমাদের যে হৃৎপিণ্ডের একটা দিকে তোমার হচ্ছে দূষিত রক্ত যায়, সেটা হচ্ছে তোমার এই হৃৎপিণ্ডের যে ডান দিকটা, এটা হচ্ছে ডান দিক। এবার তোমরা বলবে এটা তো বাঁ দিক হচ্ছে, বাঁ দিক আমার মানে আমি যেহেতু অপোজিটে আছি আমার বাঁ দিক হচ্ছে, বা তুমি যেহেতু অপোজিট থেকে দেখছো তোমার বাঁ দিক হচ্ছে। কিন্তু এখানে যদি এটা যদি একটা মানুষ হয়, এখানে ধরো আমি একটা মানুষ আঁকলাম, এই যে মানুষটার যদি এটা হৃৎপিণ্ড হয়, এই মানুষটার এটা কিন্তু ডান দিক হবে। কারণ কি, আমরা সবসময় জানি না উল্টো দিকে যখনই আমরা দাঁড়াই তখন কি হয়ে যায়, তখন সেটা হচ্ছে তার পার্শ্বীয় পরিবর্তন হয়। তো এই দিকটায় যেটা হয় দূষিত রক্ত আসে, আর ঠিক সেমভাবে ওই দিকে যে বাঁ দিকটা থাকে অর্থাৎ এই দিকটা, এখানে কি হয়, এখানে হচ্ছে শুদ্ধ রক্ত ঢোকে। এবার প্রশ্ন দেখবে শুদ্ধ অশুদ্ধ মানেটা কি? শুদ্ধ মানে যে রক্তের মধ্যে অক্সিজেন আছে, তুমি যে শ্বাস নিচ্ছ যখন, সেই অক্সিজেনটা যখন তোমার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে শুদ্ধ রক্ত। সেই অক্সিজেনটাই কি হবে, রাস্তায় তোমার খাবারকে নিয়ে, তোমার ধরো কিছু রাস্তায় যেতে যেতে শর্করা পেলো, শর্করাকে নিল, জলকে নিল, খনিজকে নিল, সব নিয়ে কি করলো, কোষের মধ্যে ছাড়লো, কোষের মধ্যে দিল। কোষ বলছে দাঁড়া, আমার কোষের ভেতরে কিছু হচ্ছে দূষিত পদার্থ আছে। তো বললো তুই এক কাজ কর, দূষিত পদার্থগুলোকে তুই এবার সাথে করে নে, একা একা কেন বাড়ি যাবি, তুই হচ্ছে দূষিত পদার্থগুলোকেও নে। দূষিত পদার্থগুলোকে কি করে, আবার হিমোগ্লোবিনকে দিয়ে দেয়। তো যখনই দূষিত পদার্থগুলো হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, তখনই কি হয়, রক্তটাও দূষিত হয়ে যায়, ঠিক আছে। তো এই যে হৃৎপিণ্ডের বাঁ দিক হয়, এখান থেকে কি হয়, এখান থেকে হচ্ছে আমার একটা এরকম নালি একটা হচ্ছে বেরিয়েছে, এইগুলোর কি নাম সব পরে পড়বো, ঠিক আছে, এখন অত মাথা ঘামিয়ে দরকার নেই। এই জিনিসটা কোথায় যায়, এই জিনিসটা একদম দেহের মানে এরকমভাবে এসে, এখানে ধরো আমাদের কোষ আছে, কোষ বা এটাকে আমি বলে দিচ্ছি জালক। কোষ মানে অ্যাকচুয়ালি সবার শেষে গিয়ে যেখানে পড়ে সেটা হচ্ছে জালকে গিয়ে পড়ে। তো জালকে গিয়ে পড়লো, এবার কী হচ্ছে, জালক বলল যে তুই এসছিস ঠিক আছে, তুই এই জিনিস দিচ্ছিস ঠিক আছে, বা যাওয়ার সময় কি করবি, তুই হচ্ছিস দূষিত পদার্থ নে। তো দূষিত পদার্থ এখান থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে আবার কোথায় যাবে, আবার হৃৎপিণ্ডেই যাবে। কারণ কি, আমাদের এই রক্তবাহের এত ক্ষমতা নেই হচ্ছে নিজে এখান থেকে, আমার ধরো পায়ের যে কোষটা আছে, সেই কোষ থেকে দূষিত জিনিস হচ্ছে আমার কিডনিতে পাঠানোর মতো অত ক্ষমতা নেই, বা ধরো মাথা থেকে যে জিনিসটা অত নিচে হচ্ছে নামার ও ক্ষমতা নেই। ওকে তার জন্য কি হচ্ছে, আবার পাম্প করেই হচ্ছে আবার ওই জায়গাতে যেতে হবে। তো পাম্প করার জন্য হচ্ছে আমার হৃৎপিণ্ডটা রয়েছে। তো এই জিনিসটা আবার কী হলো, দূষিত রক্তটা গিয়ে হচ্ছে এখানে হৃৎপিণ্ডে পড়লো, হৃৎপিণ্ড কী করলো, আবার জিনিসটাকে পাম্প করলো। তো পাম্প করে কি করলো, ও পাম্প করে এবার কোথায় পাঠাবে, ধরো যদি দূষিত পদার্থ হয়, তার মধ্যে কিছু জিনিস, দূষিত পদার্থটা কী কী হতে পারে, তোমার রেচন পদার্থ থাকতে পারে তার মধ্যে, বা তোমার কার্বন ডাই অক্সাইড থাকতে পারে, তাই না? কারণ অক্সিজেন যদি শুদ্ধ হয়, তাহলে তার অপোজিট কি, কার্বন ডাই অক্সাইডটা অশুদ্ধ হবে। তো কার্বন ডাই অক্সাইডগুলোকে কী করে, ও আবার ওপরে পাঠায়। ওপরে কোথায় পাঠাবে, ফুসফুসের কাছে পাঠাবে। তো এখানে আছে হচ্ছে আমার ফুসফুস। কারণ ফুসফুসের মধ্যে কী হচ্ছে, তুমি প্রশ্বাসও করছো, নিঃশ্বাসও করছো। তুমি যেরকম অক্সিজেন গ্রহণ করছো, তুমি কার্বন ডাই অক্সাইড ত্যাগও করছো। তো ফুসফুসের মধ্যে ওই অশুদ্ধ জিনিসটা পাঠিয়ে দিল, ফুসফুসে গেল, ফুসফুস থেকে বাইরে ওটা হচ্ছে বেরিয়ে গেল আমার যে কার্বন ডাই অক্সাইডটা, এখানে হচ্ছে CO2 আছে।
আবার কি হচ্ছে, ফুসফুস আবার অক্সিজেন গ্রহণ করলো, সেই অক্সিজেনটা আবার কি করলো হচ্ছে আবার ভেতরে ওখান থেকে এসে আমার হচ্ছে এখানে আমার হৃৎপিণ্ডে এসে মিশে গেল। তো এখানে আমার অক্সিজেন রয়েছে, ঠিক আছে। তো এই দুটো পথে হচ্ছে আমার রক্ত মানে প্রবাহিত হয়, এবং পুরো জিনিসটাই দেখো হচ্ছে রক্তবাহের মধ্যে যায়, মানে পুরোটাই আমার শিরা ধমনী এগুলোর মাধ্যমে হচ্ছে প্রবাহিত হয়। যেহেতু শিরা ধমনীর মাধ্যমে এগুলো প্রবাহিত হয়, তাই জন্য কি হয় দেখো, কোথাও আমি বলছি না যে এখান থেকে কি হচ্ছে রক্ত গিয়ে দেহ গহ্বরে পড়ছে, রক্ত সবসময় শিরা ধমনীর মধ্যেই আছে। তো সবসময় এটা কি হয় যে দেহ গহ্বরের মধ্যেই রক্ত পড়ে না, এবং পুরো রাস্তাটাই কি হয় হচ্ছে শিরা ধমনী বা রক্তবাহ এদের মাধ্যমেই প্রবাহিত হয়। তাই জন্য মানুষের যে সংবহন এটাকে কি বলছে, এটাকে বলছে হচ্ছে বদ্ধ সংবহন, ঠিক আছে। পুরো জিনিসটা সংজ্ঞাতেই বলেছিলাম, পুরো জিনিসটা কার কার মধ্যে আবদ্ধ থাকবে, সেটা হচ্ছে হৃৎপিণ্ড আর হচ্ছে এই রক্তবাহগুলো। ফুসফুসটা এখানে আছে কারণ ফুসফুসকে গিয়ে ওকে তো পৌঁছাতে হচ্ছে, আর এখানেও কোষ বা জালকটা আছে কারণ ওখানে গিয়ে ওকে পৌঁছাতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে বদ্ধ সংবহন। এবার কি, এটা তো আমি ছবি আঁকলাম, পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে বদ্ধ সংবহনের মাঝে মাঝে কেন, মানে তোমাকে আইদার বলবে যে কেন আমাদের সংবহনকে, মানুষের সংবহনকে বদ্ধ সংবহন বলে সেটা বলো, আর কখনো কখনো যেটা আসে সেটা হচ্ছে এই বদ্ধ সংবহন তন্ত্রের হচ্ছে তোমার মানে শব্দচিত্র আঁকতে বলে, মানে অ্যারো দিয়ে দিয়ে বোঝাতে হবে কোথায় কোথায় যায়। তো সেটা তোমাকে একটুখানি জানতে হবে। তো প্রথমে যেটা হচ্ছে দেখো, এটা আমি কি বললাম যে এই দিকের দিকটা এটা হচ্ছে ডান দিক, আর এই দিকের যে দিকটা এটা হচ্ছে বাম দিক, ঠিক আছে। এবার এই যে হৃৎপিণ্ড আমি আঁকলাম, হৃৎপিণ্ডের কি হয়, এই ওপরের যে পোর্শানগুলো আছে, মানে এই দিকে যদি 4টে পোর্শান হয়, এই দুটো ওপরের যে পোর্শান একে কি বলে, একে বলে হচ্ছে অলিন্দ, ঠিক আছে। তো ডান দিকের অলিন্দকে কি বলবে, ডান অলিন্দ, বাম দিকের অলিন্দকে বাম অলিন্দ, আর নিচেরগুলোকে কি বলে, ওটাকে বলে হচ্ছে নিলয়। তো ডান নিলয়, বাম নিলয়, ঠিক আছে। এবার কি তোমাকে বলে যে কিভাবে জিনিসটা তোমার যাচ্ছে গোটা অঙ্গে আমার রক্তগুলো, সেটা একটুখানি বলতে বলে। তো প্রথম যেটা হচ্ছে তোমার ধরতে হবে যে প্রথম আমি ধরছি হচ্ছে বাম অলিন্দ। তো ধরো তুমি এখানে লিখলে বাম অলিন্দ, যে কোনো একটা জায়গা থেকে শুরু করবে, কিছু এসে যায় না। বাম অলিন্দ থেকে কোথায় যাবে দেখো, এখান থেকে এই যে শিরাটায় যে যাচ্ছে মানে ইয়েতে, এইটাকে বলা হয় হচ্ছে মহাধমনী, ঠিক আছে। তো ওটা যাবে। এবার তোমার মনে হতে পারে যে এই নামগুলো আমি কি করে মনে রাখবো, আজ কঠিন লাগছে। আমি যখনই হৃৎপিণ্ডতে ঢুকবো, হৃৎপিণ্ডের যখন গঠন পড়তে হবে, তখন এই গোটা জিনিসগুলোই মাথায় ঢুকে যাবে, বসে যাবে, ঠিক আছে। তো এখন অতটা চাপ নেওয়ার দরকার নেই, মুখস্থ যদি না হয় ছেড়ে দাও, অত চাপ নেওয়ার দরকার নেই। যেটুকু বলছি সেটুকু শুধু শোনার চেষ্টা করো। তাহলে কি, বাম অলিন্দ থেকে শুদ্ধ রক্ত কোথায় গেল, এইটা হচ্ছে মহাধমনী। মহাধমনী থেকে ওটা কোথায় যাবে, ওটা যাবে হচ্ছে আমার অঙ্গতে। অঙ্গ লিখতে পারো, কোষ লিখতে পারো, কিছু এসে যায় না, গেল। এবার কোষ থেকে কি হয়, আমার দূষিত পদার্থ। তো দূষিত পদার্থ তো লিখবো না, আমি শুধু অঙ্গগুলো বলবো। দূষিত পদার্থ এখান থেকে হলো, দূষিত পদার্থ কোথায় ঢুকলো, তো এইটা যে এই যে জিনিসটা আছে কালো মতো যেটা করলাম, তো এইদিকে যেমন এটা মহাধমনী, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে মহাশিরা, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, মহাশিরা পেলো। এটাকে এক কাজ করো, এটাকে একদম এখানে নিয়ে এসো, মহাশিরা, ঠিক আছে। মহাশিরা এলো। মহাশিরা থেকে এটা কোথায় ঢুকছে দেখো, ঢুকছে হচ্ছে আমার ডান দিকের অলিন্দে, ঠিক আছে। তো এটা ঢুকছে হচ্ছে ডান অলিন্দ। তুমি এরপরে ডান নিলয়েও ঢোকে, তো তুমি চাইলে এখানে আমার এরকম বাম অলিন্দ, এখান থেকে তুমি বাম নিলয়টাও লিখতে হতো মাঝখানে যদি লিখতে চাও। তো এখানে থেকে ডান অলিন্দ হলো, ডান অলিন্দ থেকে আবার কোথায় যাবে, ডান নিলয়ে যাবে, নিলয়ে গেল। ডান নিলয় থেকে এটা কি হবে, এটা হচ্ছে ফুসফুসে যাবে। তো ফুসফুসে যখনই যায় কোনো রক্ত, ফুসফুসের যে ইয়েতে যায় সেটার আবার নাম আলাদা হয়, সেটা ফুসফুসীয় দিয়ে নাম হবে। তো এর নাম হবে ফুসফুসীয় ধমনী, ঠিক আছে। এই নামটা একটু স্পেশাল নাম, একটু মনে রাখবে, ঠিক আছে। তো ফুসফুসীয় ধমনীতে দিয়ে যাবে, ফুসফুসীয় ধমনী থেকে এখানে মাঝখানে আরেকটা হচ্ছে ইয়ে হবে, সেটা হচ্ছে ফুসফুসে যাবে, ফুসফুস। আবার এবার এখান থেকে এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে কি হবে, জিনিসটা তোমার হচ্ছে পুরো চক্রাকারে ঘুরতে থাকবে। ফুসফুসীয় ধমনী নামটা হচ্ছে একটু ইম্পর্ট্যান্ট, এটা একটু মনে করে হচ্ছে এখানটায় ইয়ে করবে। এই ফুসফুসীয় ধমনী থেকে অনেক প্রশ্ন হয়, যেটা আমরা যখন হৃৎপিণ্ড পড়বো তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন অত মাথায়
লোড নেবার দরকার নেই। তাহলে এই গেল হচ্ছে আমার বেসিক সংবহনের প্রকারভেদ, সংবহনের সংজ্ঞা, কাজ, সংবহনের টাইপ, সংবহনের যে তিনটে মানে তোমার উপাদান, যেমন তোমার হচ্ছে শিরা ধমনী, ওইদিকে তোমার রক্ত আর হৃৎপিণ্ড। তো এই বেসিক জিনিসগুলো আজকে আমরা পড়লাম। নেক্সট দিন যেটা হচ্ছে, আমি আজকেই রক্ত পড়িয়ে ফেলতে পারতাম, কিন্তু হলে তাহলে গোটা ভিডিওটা হচ্ছে 1 ঘন্টা ছাড়িয়ে যাবে। তো নেক্সট যেদিন আমরা পড়বো সেদিন হচ্ছে আমরা এই রক্ত নিয়ে বেসিক জিনিসটা পড়বো। এবার দেখো, আমাদের তো রক্ত জিনিসটা হচ্ছে সংবহনে সাহায্য করে বুঝলাম। এবার প্রশ্ন মাঝে মাঝে জাগে যে রক্ত ছাড়া কি আমার দেহে আর কিছু সংবহনে সাহায্য করে? তো উত্তর হবে হ্যাঁ, করে। তো এই জিনিসটা আমি এটা মুছে দিচ্ছি। তো রক্ত ছাড়া আমাদের শরীরে আর কোন কোন সংবহনের মাধ্যম আছে? তো যারা সংবহন করে তাদেরকে কি বলে? তাদেরকে বলে হচ্ছে দেহতরল। মানে আর কোন কোন দেহতরল আমার শরীরে রয়েছে? তো রক্তর মতোই আরেকটা দেহতরল থাকে, যার মধ্যে কি হয় হচ্ছে তোমার হিমোগ্লোবিন থাকে না। তো ওই জন্য জিনিসটা তোমার দেখতে হয় মানে একটুখানি হলদেটে বা একটু সাদা মতো দেখতে হয়। অনেক সময় যেটা হয় যে আমাদের কোথাও তোমার মানে হাত ফাত কেটে গেলে বা হলে তো ভেতরের দিকে তোমার হচ্ছে একটু হলুদ হলুদ এক ধরনের তোমার হচ্ছে পদার্থ দেখতে পাওয়া যায়। তো সেটা হয়ে যায় তোমার হচ্ছে লসিকা। তো রক্ত একটা তো রয়েছে, রক্তের নাম নতুন করে মেনশন করার কিছু নেই। তো লসিকা জিনিসটা কি হয়, এটাও রক্তের মতোই, এটা হচ্ছে লসিকা বাহের মধ্যে প্রবাহিত হতে থাকে। রক্তে যেরকম রক্তবাহ থাকে, এর লসিকাবাহ। রক্তেরও মোটামুটি যা কাজ, পুষ্টি সরবরাহ করে, অক্সিজেন সরবরাহ করে, লসিকাও হচ্ছে সেই সেম কাজগুলোই করে। রক্ত হচ্ছে বেশি করে, লসিকা কম করে। লসিকা কখন করে? যখন এমার্জেন্সি পড়ে, ঠিক আছে? এমার্জেন্সির সময় ধরো তোমার খুব প্রচণ্ড জ্বর হয়েছে, হয়েছে, তুমি বেশি মানে নড়তে চড়তে পারছো না, তখন কোনো মানে এরা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। আর কখন কখন হয়, যখন তোমার ধরো কোথাও একটা খুব বড় ইনজুরি হলো, কোথাও কোনো জায়গায় খুব বড় কাটাকুটি হয়ে গেল, তোমাকে হসপিটালে যেতে হলো, তোমার অপারেশন হচ্ছে, তখন কে সামলায়? তখন হচ্ছে তোমার বেশিরভাগ জিনিসটা লসিকা সামলায়, ঠিক আছে? আর কোন জিনিস দেহতরল আছে? ঘাম আছে। ঘামের ভালো নাম হচ্ছে ঘর্ম। ঘর্ম কোথা থেকে বেরোয়? ঘর্ম হচ্ছে ঘর্মগ্রন্থি থেকে বেরোয়। সেটাও কি করে? ঘর্ম আমাদের মেনলি হচ্ছে রেচনে সাহায্য করে, ভালো জিনিসে সাহায্য করে না, রেচন পদার্থটাকে বেরোতে সাহায্য করে। আর ঘাম হলে কিছুটা দেহটাও হচ্ছে আমার ঠান্ডা হয়, সেটা ঠিক আছে। আর কি হয়? মূত্র হচ্ছে আমাদের একটা দেহতরল, যেটাও কি হচ্ছে রেচনে সাহায্য করছে, ঠিক আছে। আর কি হচ্ছে? আমাদের মাথায় একটা হচ্ছে খুব স্পেশাল জিনিস থাকে, এটা একটুখানি নাম মনে রাখতে হবে, CSF। ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ইংলিশে যদি লিখি, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, CSF, ঠিক আছে? পরীক্ষায় কোয়েশ্চেন দেবে CSF কি, CSF কোথায় অবস্থিত, এর কাজ কি। তো CSF মেনলি কোথায় থাকে? আমাদের এই যে মাথা, মুন্ডি, মাথার এখানে কি হচ্ছে ঘিলু ফিলু সব রয়েছে। মাথাটা যেখানেই শেষ হয়, এখানে আমাদের ঘাড় শুরু হচ্ছে, ঘাড় থেকেই নিচে আমাদের কি জিনিসটা নামে, সেটা হচ্ছে আমাদের মেরুদণ্ড, তাই তো? তো এই যে মাথা আর এই যে মেরুদণ্ড, এই দুটোর এই মাঝখানে একটা এরকম একটা গহ্বর আছে। এই গহ্বরটায় থাকে হচ্ছে, বা এখানে যে আমাদের যদি মেরুদণ্ড দেখো, আমাদের মেরুদণ্ডের মধ্যে যে হাড়গুলো আছে, সে হাড়গুলোর মাঝখানে একটা ক্যানেল আছে। মানে হাড়গুলো এই রকম মতো দেখতে, দুদিক থেকে মানে এরকম পরপর হাড়গুলো হচ্ছে এরকমভাবে থাকে, জয়েন্ট, মানে এখান থেকে সব জয়েন্ট হয়, ঠিক আছে? এরকম করে তো এইভাবে থাকে, মানে এইভাবে তোমার পুরো পিঠ বরাবর হচ্ছে ওটা থাকে। তো এই মাঝখানে যে গ্যাপগুলো থাকে, এই গ্যাপগুলোর মধ্যে তোমার হচ্ছে এই সেরিব্রো স্পাইনাল ফ্লুইডটা থাকে। তো এই ফ্লুইডের মেন ফাংশন কি? তাহলে এর প্রথম প্রশ্ন হচ্ছে এটা কোথায় থাকে। তো তোমার এবার হ্যাঁ, মেরুদণ্ডকে আবার মেরুদণ্ডের একটা ভালো নাম আছে, মেরুদণ্ডের ভালো নাম হচ্ছে সুষুম্না কাণ্ড, ঠিক আছে? এই নামটা একটুখানি মাথায় রেখে দেবে। এখন কঠিন লাগতে পারে ক্লাস 10-এ, এটা একটা চ্যাপ্টার আছে আমাদের স্নায়ুতন্ত্র বলে। তো ক্লাস 10-এ তখন তোমার হচ্ছে এই জিনিসটা বুঝতে পারবে, মানে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো এটা কোথায় থাকে? এটা হচ্ছে মস্তিষ্ক, এই যে আমার মাথা
আর সুষুম্নাকাণ্ডের মাঝখানের হচ্ছে গহ্বরে থাকে। বোঝাতে পারলাম? মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের গহ্বরে থাকে। ওকে, এবার হচ্ছে কাজ কি সিএসএফের। সিএসএফের কাজ খুব আসে। তো সিএসএফের যেটা হচ্ছে কাজ সেটা হচ্ছে, দেখো আমাদের শরীরে যে কটা অঙ্গ আছে সেই অঙ্গগুলোর মধ্যে কি হচ্ছে, কিছু না কিছু তোমার হচ্ছে তার মধ্যে তরল থাকতে হবে, বা অঙ্গগুলো দুটো অঙ্গের মধ্যে তরল থাকতে হবে। কারণ তরল যদি না থাকে জিনিসটা কী হবে, শুকিয়ে যাবে। আর শুকিয়ে যদি যায় আমার ভেতরের অঙ্গ, তাহলে যেটা হবে তারা ঠিকঠাকভাবে ফাংশন করবে না। যেরকম তোমার শরীর যদি শুকিয়ে যায় তাহলে তুমি কি ডিহাইড্রেশন হয়ে তুমি বিছানায় শুয়ে থাকবে, ঠিক সেরকমভাবে আমাদের ভেতরে যে অঙ্গগুলো আছে সেগুলোকেও কি হচ্ছে সারাক্ষণ সেগুলোকেও হচ্ছে ভিজিয়ে রাখতে হয়। তো এর মেন যেটা কাজ এই হচ্ছে এই মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ডকে কি করছে, পুষ্টি সরবরাহ করে। মানে মাথার মধ্যে যে পুষ্টিটা যায় সেই পুষ্টিটা কে পাঠায়, সেটা হচ্ছে রক্ত কিছুটা পাঠিয়ে দিল, বাকি কাজটা হচ্ছে এই সিএসএফ করে। তো মাথার মধ্যে কি হচ্ছে, পুষ্টি সরবরাহ করে। ঠিক আছে, এটা হচ্ছে মেন কাজ। শুধু পুষ্টি সেটাও নয়, অক্সিজেনকেও হচ্ছে সরবরাহ করছে। ঠিক আছে, আর যেটা হয় যে মাথার মধ্যে ওখানে যদি কোনো শক লাগে বা মানে কিছু রেচন পদার্থ তৈরি হয় বিপাকজাত, সেই পদার্থগুলোকেও অপসারণে সাহায্য করে। তার মানে এটা স্পেশালি তোমার হচ্ছে মাথা আর মেরুদণ্ডের জন্য সিএসএফ। ঠিক আছে, তো সিএসএফ খুব ইম্পর্টেন্ট, কারণ এই নামটা হচ্ছে ফুল ফর্মটা খুব আসে পরীক্ষায়। ঠিক আছে, তো দেহ তরলের ওইদিকে লসিকা, ঘাম, মূত্র যত না ইম্পর্টেন্স আছে, এই সিএসএফের ইম্পর্টেন্স বেশি আছে। আরেকটা হচ্ছে এরকম তরল আছে যে তরলটাকে বলে হচ্ছে সাইনোভিয়াল তরল। এই তরলটা এবার কোথায় থাকে, এটা তো আর একটা অদ্ভুত নাম। আমাদের দেখবে হাড়ের যে জয়েন্টগুলো হয়, যেরকম আমার হাঁটু, কনুই, তো সেখানে কি হয়, আমার তো লম্বা একটাই হাড় গোটাটা পায়ে নেই, তাহলে তো আমি পা ভাঁজ করতেই পারতাম না। তো আমাদের কি হয়, দুটো হাড় থাকে। এই ধরো আমার যদি পায়ের হাড় বা হাতের হাড় ধরি, এই হাড়টা এসে এরকমভাবে হাড়টা একটা ওপরের দিকে আছে, আবার নিচের দিকেও কি হয় এরকমভাবেই একটা হাড় হচ্ছে নিচের দিকে নেমে যায়। তো এই যে মাঝখানের যে গ্যাপটা, এইটাই কী হয়, আমাদের না হয় হাঁটু নয়তো কোনোই হয়। তো এই দুটোর মাঝখানেও কী হয়, একটা হচ্ছে এরকম তরল থাকে। যে তরলটা থাকার কারণ কি, তরলটা যদি না থাকতো তাহলে হচ্ছে ওই হাড়ে হাড়ে ঠুকে যেত। এবার কথাটা শুনতে এখন খুব হাসি পেতে পারে যে হাড়ে হাড়ে ঠুকে গেলে কি হেসে যাবে। তো যেটা হয় যে বয়স হলে যেটা হচ্ছে যে ধরো ঠাকুমা, দাদুর, এদের যেটা হয় যে বাতের ব্যথা হয়, বা মানে খুব তাড়াতাড়ি তারা বসতেও পারে না, উঠতেও পারে না। তার কারণ হচ্ছে এটা, কারণ যত বয়স বাড়ে এই যে ভেতরে যে তরলটা থাকে, তরলটা শুকোতে থাকে। শুকোতে থাকলেই কি হয়, এই হাড় আর এই হাড়ের সাথে হচ্ছে কানেকশান হয়ে যায়। যখনই হাড়ে হাড়ে লাগে তখন হচ্ছে খুব ব্যথা হয়, খুব পেন হয়। আমাদের দাঁতে সামান্য শিরশির করলেই এত ব্যথা হয়, তো ভেতরে হাড়ে যদি দুটোই ঠোকাঠুকি লাগে তখনও খুব ব্যথা হয়। ঠিক আছে, তো ওই ব্যথাটার জন্যই যেটা হয় তোমার হচ্ছে বাতের ব্যথা বা আরও হাড় সংক্রান্ত যেসব ব্যথা সেগুলো হচ্ছে হয়। তো এই যে তরলটা থাকে, এই তরলটার নাম হচ্ছে সাইনোভিয়াল তরল। সাইনোভিয়াল তরল কোথায় থাকে, তো হচ্ছে এই যে দুটোর মাঝখানে, দুটো হাড়ের মাঝখানে যে গহ্বরটা থাকে, এই গহ্বরটাকে কি বলে, এই গহ্বরটাকে বলে হচ্ছে সাইনোভিয়াল গহ্বর। এই গহ্বরের মধ্যে কি হচ্ছে, সাইনোভিয়াল তরল থাকে। ঠিক আছে, বুঝতে পারলাম। এটার কাজ কি, বইয়ের মধ্যে দেখবে লেখা আছে অস্থি সন্ধি। সন্ধি মানে কি, যেখানে দুটো জয়েন করছে, দুটো অস্থি সন্ধির মধ্যে কি করছে, ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। দুটো যাতে ঠোকাঠুকি না লেগে যায় সেখান থেকে দুটোকে রক্ষা করছে। ঠিক আছে, গেল। আর কি কি থাকে, এই ধরো দুটো আমার কোষ থাকলো, কোষের ভেতরে কিছু তরল থাকে, সেই কোষের ভেতরের তরলকে কি বলে, কোষের ভেতরের তরলকে তোমার বলা হচ্ছে কোষীয় তরল। এইটাও তোমার সংবহনে একটু সাহায্য করে। আর কি, দুটো কোষের মাঝখানে যে তরলটা থাকে, মানে এই মাঝখানের এই জায়গাটা, এটাকে কি বলে, এটাকে বলা হয় কোষান্তর তরল। দু ধরনের তরল হয়। আমরা দেখবে সেই পড়েছিলাম উদ্ভিদ সংবহনের ক্ষেত্রে যে দুটো কোষের মধ্যে কি হয়, যদি এরকম গ্যাপ থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, কোষান্তর রন্ধ্র, তাই না? তো এই দুটো কোষের মাঝখান মানেই হচ্ছে কোষান্তর, দুটো কোষের মধ্যে অন্তর। কোষান্তর তরল
থাকে, কিছু হচ্ছে কোষীয় তরল থাকে, লসিকা, রক্ত, ঘাম, মূত্র এসব আছে। আর দুটো স্পেশাল জিনিস, একটা হচ্ছে সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তো কথাটার মধ্যেই তুমি বুঝতে পারবে সেরিব্রাল মানে কি, যেটা মাথার সাথে রিলেটেড, তো সেরিব্রো, স্পাইনাল মানে স্পাইনাল কর্ডের সাথে বা আমার মেরুদণ্ডের সাথে রিলেটেড বা সুষুম্নাকাণ্ডের সাথে। তো স্পাইনাল দুটোর মাঝখানের মধ্যে যে ফ্লুইড থাকে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আর সাইনোভিয়ালটা যেটা, সেটা হচ্ছে তোমার, এটা একটু স্পেশাল নাম, মনে রাখতে হবে, যেটা হচ্ছে দুটো হাড়ের মাঝখানের যে সন্ধি, সেখানে হচ্ছে এই জিনিসটা থাকে। তো আজকের ক্লাস এইটুকুই। নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে রক্তের উপাদানগুলো। ওকে, থ্যাংক ইউ।